চীন সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং ছেড়েছেন। 2 দিনের সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশংসায় পঞ্চমুখ থাকলেও বাস্তব অর্জন সীমিত ছিল বলে জানাচ্ছে রয়টার্স। 2017 সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করলেন। ওয়াশিংটনের প্রধান কৌশলগত ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী বেইজিং এর সঙ্গে এই বৈঠক থেকে ট্রাম্প তাৎক্ষণিক সাফল্য আশা করেছিলেন, বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের কমে যাওয়া জনপ্রিয়তা বাড়াতে। কিন্তু বাস্তবে তার দেখা মেলেনি। সফর জুড়ে ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন, সামরিক কুচকাওয়াজ, ঐতিহাসিক উদ্যান পরিদর্শন এবং রাষ্ট্রীয় ভোজ। তবে পর্দার আড়ালে তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা দেন শি জিনপিং। তিনি জানান, চীনের সবচেয়ে স্পর্শকাতর এই বিষয়টি ভুলভাবে সামাল দিলে তার সংঘাত এমনকি যুদ্ধের রূপ নিতে পারে। এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ট্রাম্প। পুরো সফরে তিনি অস্বাভাবিক মাত্রায় সংযত ছিলেন এবং তার বেশিরভাগ মন্তব্যই ছিল শি জিনপিং এর ব্যক্তিত্ব এবং আতিথেয়তার প্রশংসায় ঘিরে। ঝংনান হাই কমপ্লেক্সে শেষ বৈঠকে ট্রাম্প বলেন, এটি ছিল অসাধারণ সফর। আমি মনে করি এখান থেকে অনেক ভালো কিছু এসেছে। রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় লবস্টার বল ও কুং পাও স্ক্যালপের মতো ঐতিহ্যবাহী চীনা খাবার। ইরান ইস্যুতে চীনের অবস্থান অপরিবর্তিত। 15 মে বৈঠকের আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, এই সংঘাত কখনোই হওয়া উচিত ছিল না এবং এটি চলমান থাকারও কোনো কারণ নেই। একই সঙ্গে যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির প্রচেষ্টার প্রতি সমর্থন জানায় বেইজিং। ট্রাম্প জানান, ইরান ইস্যুতে দুই নেতা একই ধরনের অনুভূতি ভাগাভাগি করেছেন, তবে শি জিনপিং এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। বিশ্লেষকদের মতে ট্রাম্প আশা করেছিলেন চীন তার প্রভাব ব্যবহার করে তেহরানকে সমঝোতায় আনবে, কিন্তু বেইজিং সম্ভবত ইরানের উপর অতিরিক্ত চাপ দিতে আগ্রহী নয়, কারণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগত ভারসাম্য রক্ষায় ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে চীন। ব্রুকিংস ইনস্টিটিউশনের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ পেট্রিসিয়া কিম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান নিয়ে চীনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো পদক্ষেপের প্রতিশ্রুতি আসেনি। বোয়িং চুক্তি প্রত্যাশা পূরণ করতে পারেনি। ট্রাম্প দাবি করেন, চীন 200টি বোয়িং বিমান কেনার বিষয়ে সম্মত হয়েছে, তবে বাজারে প্রত্যাশিত প্রায় 500 বিমানের চুক্তির তুলনায় এটি অনেক কম হওয়ায় বোয়িং এর শেয়ার 4% বেশি পড়ে যায়। এছাড়া কৃষিপণ্য বিক্রি ও ভবিষ্যৎ বাণিজ্য ব্যবস্থাপনা নিয়ে কিছু অগ্রগতির কথা বলা হলেও বিস্তারিত প্রকাশ করা হয়নি। চীনে এনভিডিআর উন্নত H200 কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ বিক্রির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি বলেও ইঙ্গিত পাওয়া গেছে, যদিও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং শেষ মুহূর্তে সফরে যোগ দিয়েছিলেন। বিরল খনিজ রপ্তানি নিয়েও অচলাবস্থা কাটেনি। 2025 সালের এপ্রিল মাসে ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে চীন গুরুত্বপূর্ণ বিরল খনিজের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছিল। এতে মার্কিন চিপ নির্মাতা ও মহাকাশ শিল্পের সংকট তৈরি হয়। চলতি বছরের শেষ দিকে এই বাণিজ্যিক যুদ্ধবিরতি বাড়ানো হবে কিনা সেটিও এখনও নির্ধারিত হয়নি বলে জানান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। তাইওয়ান নিয়ে কঠোর বার্তা। তাইওয়ান ইস্যুতে শি জিনপিং এর সতর্কবার্তা সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। চীনের উপকূল থেকে মাত্র 80 কিলোমিটার দূরের স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে বেইজিং। এটি নিয়ন্ত্রণে নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুমকিও দিয়ে আসছে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র আইন অনুযায়ী তাইওয়ানের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত রয়েছে। ট্রাম্পের এই সফরে উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও দুই পক্ষই সম্পর্কের স্থিতিশীলতা ধরে রাখার উপর জোর দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। নিউজ ডেস্ক, দুতিয়াল। চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা না করার ব্যাপারে তাইওয়ানকে জোরালো সতর্কবার্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন সফর এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে 2 দফা বৈঠক শেষে এই প্রসঙ্গে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, আমি চাই না কেউ স্বাধীনতার পথে যাক। চীনের প্রেসিডেন্ট তাইওয়ানে যুদ্ধ কিংবা স্বাধীনতার পক্ষে আন্দোলন কোনোটাই দেখতে চান না বলে জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ করতে হলে আমাদের প্রায় 9,500 মাইল দূরে যেতে হবে। আমি সেটা চাই না। আমি চাই পরিস্থিতি শান্ত হোক, চীনও শান্ত হোক। এই সফরে তিনি ও শি তাইওয়ান নিয়ে অনেক কথা বলেছেন বলে জানান। তাইওয়ান নিয়ে শি খুবই শক্ত অবস্থানে আছেন বলেও জানান তিনি। তাইওয়ান ইস্যুটি যুক্তরাষ্ট্রের জন্য বরাবরই স্পর্শকাতর। একদিকে তারা পূর্ব চুক্তি অনুযায়ী তাইওয়ানকে আত্মরক্ষায় সহায়তা করতে বাধ্য, অন্যদিকে বেইজিংয়ের দাবি তাইওয়ান চীনেরই অংশ। সেই এক চীন নীতিরও সমর্থক যুক্তরাষ্ট্র। এই বিপরীতমুখী দুটি বিষয়কে সামাল দিতে প্রায় হিমশিম খেতে হয় ওয়াশিংটনকে। এর আগে ট্রাম্প বলেছিলেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ান ইস্যুতে কোনো পক্ষকেই তিনি কোনো প্রতিশ্রুতি দেননি, তবে তাইওয়ানের ক্ষমতাসীন অংশ দিন দিন স্বাধীনতার পথে হাঁটার চেষ্টা চালাচ্ছে।
অপরদিকে চীন বলছে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও এটি দখল নেওয়া হবে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে, বৈঠকে ট্রাম্পকে সতর্ক করে দিয়ে শি বলেছেন, তাইওয়ান প্রশ্নটি চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই ইস্যুতে বিদ্যমান বিরোধ ঠিকঠাক সামলানো না গেলে বা এটি ভুলভাবে পরিচালিত হলে দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। এটিকে যুদ্ধের সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। এ অবস্থায় চীন তাইওয়ানে হামলা চালালে যুক্তরাষ্ট্র তাকে রক্ষায় এগিয়ে আসবে কিনা ফক্স নিউজের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ট্রাম্প। তবে তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে কোনো সংঘাত দেখছেন কিনা এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, না, আমি তা মনে করি না। আমাদের সম্পর্ক ঠিকঠাকই থাকবো। শি যুদ্ধ দেখতে চান না। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের আশপাশে উদ্বেগজনক মাত্রায় সামরিক মহড়া বাড়িয়েছে চীন। এর ফলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। তাইওয়ান ইস্যুতে চ্যালেঞ্জের মুখে পড়েছে ওয়াশিংটনের ভারসাম্য বজায় রাখার কৌশল। এরই মাঝে গত বছর ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য প্রায় $11 বিলিয়ন অস্ত্র বিক্রির একটি প্যাকেজ ঘোষণা করে, যার মধ্যে উন্নত রকেট লঞ্চার সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে। চীন ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা জানায়। এখন সেই অস্ত্র বিক্রি চূড়ান্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি করতে পারি, আবার নাও করতে পারি। এই বিষয়টি নিয়েও চীনের প্রেসিডেন্টের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প। পাশাপাশি তিনি আবারও বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণায় উৎসাহ দিতে চায় না। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা যুদ্ধ চাই না। যদি বর্তমান পরিস্থিতি যেমন আছে তেমনই থাকে তাহলে আমার মনে হয় চীন সন্তুষ্টই থাকবে। আমরা এমন কাউকে উৎসাহিত করতে চাই না যারা বলবে চলুন স্বাধীন হয়ে যায়, কারণ যুক্তরাষ্ট্র আমাদের সমর্থন দিচ্ছে। নিউজ ডেস্ক, UTL। চীন সফর শেষে ওয়াশিংটনে ফিরে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর ব্যাপারে ব্যাপক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনীতিতে কোনো সাফল্য না আসায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালাতে বেশ কিছু বিকল্প পরিকল্পনা তৈরি করেছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক্সক্লুসিভ এক প্রতিবেদনে উঠে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে দুই কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা আবারও শুরুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটাকে সবচেয়ে বড় প্রস্তুতি বলে মনে হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্প আবার সামরিক হামলা শুরুর সিদ্ধান্ত নিলে ইরানের সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুগুলোতে আরও জোরালো বোমা হামলা চালানো হবে। এই সপ্তাহে কংগ্রেসে সাক্ষ্য দেওয়া প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও তেমনটাই জানান। নিউ ইয়র্ক টাইমসকে কর্মকর্তারা বলেন, অন্য একটি বিকল্প হতে পারে মাটির গভীরে চাপা পড়া ইরানের ইউরেনিয়াম ধ্বংস করতে বিশেষ বাহিনীর মাধ্যমে স্থল অভিযান চালানো। বর্তমানে মধ্যপ্রাচ্যে এই বিশেষ বাহিনীর কয়েকশো সদস্য অবস্থান করছে। তবে এই ধরনের অভিযানের জন্য হাজার হাজার সহায়ক সেনার প্রয়োজন হবে, যারা একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করবে। তাদের ইরানি সেনাদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে। সেক্ষেত্রে বিপুল প্রাণহানির ঝুঁকি রয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানের ওপর নতুন করে যে কোনো হামলা সম্ভবত ঠিক সেখান থেকেই শুরু হবে। গত 7 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির আগে লড়াই যেখানে থেমেছিল, সে সময় ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান হরমুজ প্রণালী খুলে না দিলে পুরো ইরানি সভ্যতা নিশ্চিহ্ন করে দেবেন। যুদ্ধবিরতির শুরুর পর থেকে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা বলে আসছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির সময় মধ্যপ্রাচ্যে তাদের যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমানগুলোকে আবারও অস্ত্রশস্ত্রে সজ্জিত করেছে। নির্দেশ পাওয়া মাত্র ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযান শুরু করতে 50,000-এর বেশি সেনা, 2টি বিমানবাহী রণতরী, নৌবাহিনীর 1 ডজনের বেশি ডেস্ট্রয়ার ও বহু যুদ্ধবিমান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কিং। কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রায় 5,000 মেরিন সেনা ও সেনাবাহিনীর অভিজাত 82তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় 2,000 প্যারাট্রুপারও যে কোনো নির্দেশনার অপেক্ষায়। ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপ দখল করতে হলে এই সেনাদের ব্যবহার করা হতে পারে। অবশ্য সেটি নিয়ন্ত্রণে রাখতে স্থলে আরও বেশি সেনা মোতায়েনের প্রয়োজন হবে। ট্রাম্প এখনও তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন উপদেষ্টারা। তবে সামরিক কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করছেন, ইরানের বিরুদ্ধে জয়লাভ বেশ কঠিন হতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইরান তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র, উৎক্ষেপণ যন্ত্র, ভূগর্ভস্থ স্থাপনাগুলো পুনরায় সক্রিয় করেছে। ইরানের কর্মকর্তারাও ইতিমধ্যে হুঙ্কার দিয়ে জানিয়েছেন, ইরানি বাহিনী যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, শত্রুরা আবারও হামলা চালালে পাল্টা হামলায় তারা বিস্মিত হবে। নিউজ ডেস্ক, UTL। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে ভারতের ক্ষমতাসীন বিজেপির অগ্রযাত্রা খুব কম ক্ষেত্রে বাধার মুখে পড়েছে। তবে এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ছিল ব্যতিক্রম।
ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল এই রাজ্যের প্রায় 10,50,00,000 মানুষের মধ্যে 25% বেশি মুসলিম। গত 15 বছর ধরে এখানকার ভোটাররা হিন্দুত্ববাদী বিজেপিকে প্রত্যাখ্যান করে মধ্যপন্থী তৃণমূল কংগ্রেসকে সমর্থন দিয়ে আসছিলেন। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করেছিলেন, তবে এবারের নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর পরিস্থিতি বদলে গেছে। এরই মধ্যে রাজ্যটিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরুর অনেক আগে থেকেই বাংলাদেশিদের বিরুদ্ধে বিষাদগার করে আসছেন শুভেন্দু। 2024 সালের আগে থেকেই শুভেন্দু বাংলাদেশ বিরোধী মন্তব্য করলেও পরিস্থিতি আরও জটিল হয় অভ্যুত্থানের পর। বাংলাদেশের রাজনৈতিক ও বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ফায়দা লুটতে সাম্প্রদায়িক প্রচারণা চালাতে থাকে। এক পর্যায়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশি পর্যটকদের নিষিদ্ধ পর্যন্ত করা হয়, এমনকি বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেওয়াও বন্ধ করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপি। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিকে সামনে রেখে শুভেন্দু প্রথম বড় ধরনের করা বার্তা দেন 2024 সালের 2 ডিসেম্বর। পেট্রাপোল সীমান্তে এক সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি না পেলে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধের কথাও উল্লেখ করেন। এর কয়েকদিন পর 8 ডিসেম্বর এক জনসভায় বাংলাদেশ থেকে কলকাতা দখলের কথিত হুমকির প্রসঙ্গ টেনে তিনি বাংলাদেশের সামরিক সক্ষমতাকে তীব্রভাবে কটাক্ষ করেন। সে সময় ভারতের রাফাল যুদ্ধবিমান ও সামরিক শক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, সামরিক দিক থেকে বাংলাদেশ ভারতের সঙ্গে তুলনীয় নয়। 2025 সালের শুরুতে তার ভাষা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। 12 জানুয়ারি তিনি বলেন, ভারত চাইলে আধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে দ্রুত মোকাবিলা করতে সক্ষম। এরপর 19 জানুয়ারি বারাসাতের এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, বাংলাদেশ ভারত সংঘাত হলে ভারতের জন্য সেটি দীর্ঘমেয়াদী যুদ্ধ নয়, বরং কয়েক মিনিটে সমাধান হয়ে যাবে। বছরের শেষ দিকে 22 ডিসেম্বর তিনি বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের আহ্বান জানান এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা দেন। তিনি বলেন, আমরা পুনরায় 10,000 মানুষ নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান করব। এর মাত্র কয়েকদিন পর 27 ডিসেম্বর ইসরায়েল যেমন গাজায় শিক্ষা দিয়েছে, সেভাবে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার কথা বলেন শুভেন্দু। সার্বিক পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে যখন বাংলাদেশি সন্দেহে ভারতের বিভিন্ন স্থানে মানুষ পিটিয়ে মারা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কেরালা সহ নানা রাজ্যে এমন ঘটনা ঘটেছে, অথচ তারা পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ। মূলত হিন্দুত্ববাদীদের উস্কানিতেই এসব ঘটনা ঘটছে। এরকম অবস্থায় প্রশ্ন উঠছে, বিজেপি যে হিন্দুত্ববাদী আদর্শ লালন করে তাতে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশিদের জন্য আগের মতো নিরাপদ ও স্বস্তিদায়ক হবে কিনা। এরই মাঝে সেখানে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ব্যাপক মাত্রায় কমেছে। এর পেছনে যেমন ভারতের ভিসা বিধিনিষেধ রয়েছে, ঠিক তেমনই নিরাপত্তা নিয়েও বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ রয়েছে। পরিসংখ্যান বলছে 2025 সালে ভারত সফর করেছেন মাত্র 4,70,000 বাংলাদেশি পর্যটক, অথচ 2024 সালে এই সংখ্যা ছিল 17,50,000। 2023 সালে ছিল 21,20,000। 2017 থেকে 2023 সাল পর্যন্ত ভারতের মোট বিদেশি পর্যটকের প্রায় 20 থেকে 23% ছিল বাংলাদেশি। নিউজ ডেস্ক, দুতিয়াল। চীনের ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর হয়ে যাওয়া বহুল কাঙ্ক্ষিত বৈঠককে বিশাল এক সাফল্য হিসেবে তুলে ধরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রুদ্ধদ্বার বৈঠকে তার উপদেষ্টারা বলছেন ভিন্ন কথা। তাদের আশঙ্কা, এই বৈঠকের মধ্য দিয়ে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়েছে তাইওয়ান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এই নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জানাচ্ছে, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা আশঙ্কা করছেন যে আগামী 5 বছরের মধ্যে তাইওয়ানের উপর সামরিক অভিযান পরিচালনা করবে চীন। উপদেষ্টাদের উদ্বেগের কারণ কি? এক্সিওস বলছে, ট্রাম্প ও শির বৈঠক আপাত দৃষ্টিতে বেশ উষ্ণ মনে হলেও মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহল বেইজিং এর আসল উদ্দেশ্য নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ট্রাম্পের একজন উপদেষ্টা এক্সিওসকে জানান, শি জিনপিং বিশ্বমঞ্চে চীনকে নতুনভাবে উপস্থাপন করছেন। এই যাত্রায় ওয়াশিংটনকে বেইজিং স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা কোনো উদীয়মান শক্তি নই, আমরা আপনাদের সমান সমান, আর তাইওয়ান আমাদের। ওই উপদেষ্টা বলেন, এই সফরের পর আগামী 5 বছরের মধ্যে তাইওয়ান ইস্যুটি সামনে চলে আসার আশঙ্কা অনেক বেড়ে গেছে। একই সাথে চীনকে মোকাবেলা করার জন্য অর্থনৈতিকভাবে আমরা একেবারেই প্রস্তুত নই। আমাদের সেমিকন্ডাক্টর বা চিপ সরবরাহের চীন স্বনির্ভর হতেও আরও অনেক সময় লাগবে। এক্সিওস জানাচ্ছে, ট্রাম্পের কিছু মন্তব্য তার ঘনিষ্ঠ মহল এবং তাইওয়ানের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। চীন সফর শেষে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তাইওয়ানের কাছে $14 বিলিয়ন একটি পেন্ডিং অস্ত্র বিক্রি চুক্তিকে বেইজিংয়ের সাথে দর কষাকষির হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন।
এর আগে গত ডিসেম্বরে ট্রাম্প এবং মার্কিন কংগ্রেস তাইওয়ানের জন্য একটি অস্ত্র বিক্রি প্যাকেজ অনুমোদন করেছিল, যার প্রতিক্রিয়ায় চীন তাইওয়ানের চারপাশে লাইভ ফায়ার সামরিক মহড়া চালায়। এবারের শীর্ষ বৈঠকের সময় চীন আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে চীন মার্কিন সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্র বিষয়টি ঠিকঠাক মোকাবেলা না করলে সরাসরি যুদ্ধের সতর্কবার্তা দিয়েছেন শি। এরপর ট্রাম্প তাইওয়ানকে সতর্ক করে বলেন তারা যেন স্বাধীনতা ঘোষণার দিকে না যায়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করার পক্ষে নন। বলেন, আমি চাই না কেউ স্বাধীনতা ঘোষণা করুক। তাছাড়া একটি যুদ্ধের জন্য আমাদের ৯,৫০০ মাইল পাড়ি দিতে হবে। আমি তেমন কিছু চাচ্ছি না। অন্যদিকে ওয়াশিংটন থেকে আসা এসব মন্তব্যের জবাব দিতে দেরি করেনি তাইওয়ান। তাইওয়ানের আনুষ্ঠানিক নাম রিপাবলিক অব চায়না। এটি উল্লেখ করে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র কারেন হুও বলেন, রিপাবলিক অব চায়না একটি সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক দেশ। এটি স্বতঃসিদ্ধ। ফলে তাইওয়ান চীনের অংশ। বেইজিংয়ের এই ধরনের দাবিগুলোর কোনো ভিত্তি নেই। মার্কিন আইন অনুযায়ী তাইওয়ানকে অস্ত্র দেওয়া আমেরিকার দায়িত্ব বলে উল্লেখ করেন মুখপাত্র। মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তবে তারা তাইওয়ানের স্বাধীনতার সরাসরি বিরোধিতাও করে না। এই সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্যটি ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে কিছুটা ধাক্কা খেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক UTL। মান সংকট নিরসনে ইরান যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয় তবে আর কিছুই অবশিষ্ট থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 মে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। ট্রুথ সোশ্যালে অত্যন্ত কঠোর ভাষায় ট্রাম্প লিখেছেন, ইরানের সময় শেষ হয়ে আসছে, তাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, তা না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এখন প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। এর আগে 11 মে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তিটি লাইফ সাপোর্টে রয়েছে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের দেওয়া জবাবকে তিনি স্টুপিড বলেও আখ্যা দেন। তখন থেকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মাঝে 18 মে আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে রহস্যময় ড্রোন হামলা এবং ট্রাম্পের এই হুমকি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আবারও সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে ট্রাম্পের নতুন যুদ্ধ হুমকির পর তীব্র উত্তেজনার মধ্যে ইরানের রাস্তায় এবং রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে ব্যাপকভাবে অস্ত্রের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তেহরানের আলবোর্জ পর্বতমালার অন্ধকার নেমে আসতেই প্রতিদিন হাজার হাজার ইরানি নাগরিক যুক্তরাষ্ট্র বিরোধী রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে রাস্তায় নেমে আসছেন। তেহরানের অন্যতম অভিজাত এলাকা তাজরিশ স্কোয়ারের কাছে প্রতিধ্বনিত হচ্ছে আমেরিকা নিপাত যাক স্লোগান। সেখানে সমাবেশে অংশ নেওয়া তরুণ তরুণীরা মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে উড়িয়ে দিয়ে বলছেন, দেশের জন্য এবং মানুষের জন্য তারা জীবন উৎসর্গ করতে সম্পূর্ণ প্রস্তুত। ট্রাম্পের হুমকির মুখেও ইরানের পরমাণু কর্মসূচির পক্ষে অনড় অবস্থান ব্যক্ত করছে দেশটির সাধারণ মানুষ। সমাবেশে অংশ নেওয়া নাগরিকরা বলছেন, তাদের পরমাণু প্রযুক্তি সীমান্তের মতোই গুরুত্বপূর্ণ এবং তারা কোনো বোমা নয়, বরং শান্তিপূর্ণ কারণের জন্যই এই প্রযুক্তি চান। CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় সাধারণ ইরানিদের মধ্যে এক ধরনের অনিবার্য যুদ্ধের মানসিকতা তৈরি হয়েছে। প্রায় 3 মাস ধরে চলা এই অস্থিরতার মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের রাস্তায় জনসমক্ষে অস্ত্র প্রশিক্ষণ বুথ বা কিওস্ক স্থাপন করা হয়েছে, যেখানে বেসামরিক নাগরিকদের অস্ত্র চালনার প্রাথমিক পাঠ দেওয়া হচ্ছে। বেনাক স্কোয়ারের এমনই একটি বুথে কালো চাদর পরা নারীদের AK-47 রাইফেল সংযোজন এবং বিয়োজন শিখতে দেখা গেছে। এমনকি ছোট শিশুদেরও সেখানে কালাসনিকভ রাইফেল হাতে প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে। এই অস্ত্র ধারণের আহ্বান এখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় ওফক চ্যানেলের উপস্থাপক হোসেন হোসেইনি লাইভ অনুষ্ঠানে IRGC-র এক সদস্যের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর স্টুডিওর ছাদের দিকে বন্দুক উঁচিয়ে গুলি ছোড়েন। একইভাবে চ্যানেল 3-র আরেক নারী উপস্থাপিকা মবিনা নাসিরিও দর্শকদের উদ্দেশ্যে লাইভ শোতে অস্ত্র হাতে নিয়ে জানান, সাধারণ মানুষের মতো তিনিও অস্ত্র চালনা শিখছেন। তবে এই যুদ্ধমদেহী মনোভাবের বাইরে ইরানের একটি বড় অংশ শান্তির পক্ষেও কথা বলছেন। নিউজ ডেস্ক UTL।